একাত্তরের মুক্তিযুদ্ধই রাষ্ট্রের মূল ভিত্তি, এ নিয়ে কোনো ছাড় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে দেরি না করার আহ্বান জানান তিনি। এ সময় অন্য রাজনীতিকরা মন্তব্য করেন, জুলাই গণ অভ্যুত্থান কারো একার ফসল নয়। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের সভায় এসব কথা বলেন নেতারা। জুলাই অভ্যুত্থানে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে এই সভার আয়োজন। স্বৈরাচার সরকারের নিন্দা জানান নেতারা। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মন্তব্য করেন, যারা গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তারাই লাভবান হচ্ছে। তিনি শঙ্কা করেন, নির্বাচন যত দেরি হবে গণ অভ্যুত্থানের বিরোধী শক্তিগুলো তত সক্রিয় হবে। 1971 হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা একটা নিরেট উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা কোনো বিপ্লবী দল নই। আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য নেই এবং সেই ইচ্ছাও নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সমস্যা সমাধানের তাগিদ দেন নেতারা। দ্রুত নির্বাচনের দাবিও জানান। নানান লক্ষণ আমরা দেখছি, মিটফোর্ডে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ ন্যারেটিভ হাজির হয়েছে, পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে। জাতি যে এক বুক আশা নিয়ে তাদের প্রতি একটা আনন্দ ভালোবাসা নিয়ে অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল 11 মাসে, যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দেবেন, আমি 4-5 দেব তাদেরকে। এই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের হাত থেকে সরে গিয়ে মুষ্টিমেয় কিছু রাজনৈতিক দলের কাছে বা গোষ্ঠীর কাছে এটা সীমাবদ্ধ হয়ে পড়ুক। এই গণ অভ্যুত্থান আমাদের সকলের। নেতারা বলেন, সবচেয়ে বেশি জনসমর্থন রয়েছে এই সরকারের, ব্যর্থ হচ্ছে তারপরও। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতন্ত্র ফেরাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের লেডিস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, সংস্কার ও জাতীয় সনদ নিয়ে যা বলা হচ্ছে তা ঠিক আছে। এসব নিয়ে যতটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। রাষ্ট্রের যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটি করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। যতটুকু ঐক্যমত হবে তার বাইরে সময় নষ্ট না করে আমাদের তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে লন্ডনে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই। কক্সবাজারে চকরিয়ায় এনসিপির ফাঁকা সমাবেশ মঞ্চে ভাঙচুর করা হয়েছে। শনিবার কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশ স্থলে এ ঘটনা ঘটে। এই জন্য স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে এনসিপি। এদিকে কারো পিআর বোঝাবুঝিতে সংস্কার আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কক্সবাজারে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে তিনি কথা বলেন। এ মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেওয়ার দাবি জানান তিনি। বলেন, দেশে আর কোনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না। ফ্যাসিস্ট আমলে কক্সবাজার সহ সারা দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যেও হয়ে উঠেছিল। জুলাই অভ্যুত্থানে দেশে গডফাদার তন্ত্রের অবসান হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। গণহত্যার বিচার সংস্কার সহ 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। উঠে বক্তব্য শুরু করলে আবারও পড়ে যান তিনি। পরে মঞ্চের ফ্লোরে বসেই বক্তব্য দেন তিনি। এ সময় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের পর এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। পুরনো ব্যবস্থাপনায় আর দেশ চলবে না, নতুন করে গড়তে হবে বলেও জানান তিনি। লাখো জনতার পদচারণায় কানায় কানায় পূর্ণ ছিল উদ্যান। নেতাকর্মী ও সমর্থকদের ঢল সমাবেশ স্থল ছাড়িয়ে আশপাশের এলাকাও ছড়িয়ে পড়ে। সকাল 10টা থেকে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। শুরুতে রাখা হয় সাংস্কৃতিক পরিবেশনা, এরপর দুপুর 2টায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এতগুলা মানুষ
এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্যে। যদি বস্তা পোতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে দুপুরে সমাবেশ হলেও সকাল থেকেই সারা দেশ থেকে আসতে থাকেন কর্মীরা। উদ্যানের আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে সমাগম। ব্যবসা গরম ও যাত্রাপথের ক্লান্তি উপেক্ষা করেই জড়ো হন কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুরে, অথচ শুক্রবার রাতেই উদ্যানে অবস্থান নেন অনেক নেতাকর্মী। ভোর থেকে আসতে থাকেন দলে দলে। বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসেন নেতাকর্মীরা। সবার মুখে ছিল দলীয় স্লোগান। ব্যবসা গরম আর যাত্রার ক্লান্তি উপেক্ষা করে সমাবেশে জড়ো হন কর্মীরা। 7 দফা দাবি আদায়ের লক্ষ্য তাদের। আমরা চাই আল্লাহর পবিত্র কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এই কারণের জন্য এত কষ্ট করে আমরা এখানে আসছি। আল্লাহর সন্তুষ্টির জন্য দিন কায়েমের প্রচেষ্টা করা, এরকমের সামান্য একটু কষ্ট আমাদের জন্য কিছু না। যদি আমাদের সাময়িক কষ্ট হয়েছে, সেই কষ্টকে আমরা বরণ করে আজকের প্রোগ্রামকে আমরা সার্থক করেছি। উদ্যানের বাইরেও অবস্থান নেয় নেতাকর্মীরা। তাদের জন্য বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। জামাত ইসলামকে আমরা পছন্দ করি, ভালোবাসি, জামাত দল করি, তাই আসছি। বাংলাদেশের একটা ইসলামী রাষ্ট্র বানানোর জন্য আমরা সেইতে আসছি। আমরা সেইভাবে আমরা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমরা এখানে ভোট করার জন্য আসছি। আমাদের কোনো লোকজন সমস্যা হয়নি ইনশাল্লাহ, এবং লোকজন এখানে বসার ব্যাপারে, নাস্তা পানির ব্যাপারে, টয়লেট ব্যাপারে কোনো সমস্যা হয়নি। সবার স্বাস্থ্য সেবায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পও বসানো হয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 283 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রাত 8টা থেকে রোববার ভোর 6টা পর্যন্ত কারফিউ বহাল থাকার কথা জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, সংঘর্ষে নিহতদের ময়নাতদন্তের প্রয়োজন হলে মরদেহ উত্তোলন করা হবে। দুপুরে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। 16 জুলাই লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করে এনসিপি। এই কর্মসূচি ঘিরে দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগ সমর্থকরা। এই সংঘর্ষে নিহত হয় 5 জন। তাদের দাফন ও সৎকার করা হয় ময়নাতদন্ত ছাড়াই। এ নিয়ে তৈরি হয় সমালোচনা। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে কবর থেকে মরদেহ উত্তোলন করা হবে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা হবে। কারফিউ শিথিল করায় স্বস্তি জানিয়েছেন স্থানীয়রা। আমি একজন ব্যবসায়ী, খোলাখোলা আমি ব্যবসা করি, কিন্তু আমার প্রতিষ্ঠানে 1 সপ্তাহ 3-4 দিন বন্ধ, আমি কিভাবে চলবো? জনজীবন আসলে অতিষ্ঠ হচ্ছে, খেটে খামাসে খুব সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। এটা থেকে যেন এদের সাধারণ মানুষের নিষ্কৃতি দেয়। গোপালগঞ্জে সংঘর্ষ ও নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে মানবাধিকার সংস্থা HRFB। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ করছে সরকার, এমন মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়ই নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় শিগগিরই জুলাই সনদ ঘোষণা করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজ ও অবৈধ দখলদার বেড়ে গেছে এবং তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ কারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজ। নগর কর্তৃপক্ষের জন্য আলাদা পুলিশ নিয়োগের দাবি তার। এদিকে ঢাকার 2 সিটিতেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি 2 প্রশাসকের। শনিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শনিবার বনশ্রী খালের দুই পারে রাস্তা সংস্কার ও আবর্জনা পরিষ্কারে হঠাৎ তৎপর সিটি কর্পোরেশনের কর্মীরা। ঢাকা উত্তরের প্রশাসক আসায় এই ব্যস্ততা। এ সময় প্রশাসক সেখানে বলেন, চাঁদাবাজ, অবৈধ দখলদার আর মাদকসেবীদের কারণে নগর পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না। এজন্য সিটি কর্পোরেশনের জন্য আলাদা পুলিশ চাইলেন তিনি। যে পরিমাণ ইনফর্মাল সেটেলমেন্ট আগে ছিল, ইনফর্মাল অর্থনীতি ছিল, সেটা 5 গুণ করা হয়েছে শুধুমাত্র অবৈধ এই রাজনৈতিক ছত্রছায়ায় যেই প্রভাবশালী নতুন তৈরি হচ্ছে, যাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না, নতুন যাদের হাতে এই চাঁদাটা ট্রান্সফার হয়েছে তাদেরকেও প্রশ্ন করা উচিত। তারা তো আমাদেরই আত্মীয় স্বজন কিংবা আমাদেরই পরিচিত কোনো প্রভাবশালী, সুতরাং তারা তো এই শহরগুলোকে নষ্ট করে দিচ্ছেন, শুধুমাত্র যে তাদের পকেট ভরছেন তা না। পরে খালপাড়ে গাছ লাগান প্রশাসক। মশা নিধন কার্যক্রমের কারণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি। আমাদের কাজ আমরা করে যাচ্ছি, এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্স খুবই নিয়ন্ত্রণে বাংলাদেশে, মানে ঢাকাতে, কিন্তু ঢাকা তো মূল বিষয় না, পুরো বাংলাদেশে আসলে ডেঙ্গুটা বেড়েছে, বিশেষ করে কোস্টাল জোনে এবং বরিশাল জোনে খুব বেশি বেড়েছে। আমরা এটা প্রতিদিন এভরিডে উই আর টেকিং আপডেটস এবং আমরা এটা অ্যাকশনে আছি। এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলছে ঢাকা দক্ষিণে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করলেও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন নগর প্রশাসক। গত বছরের চেয়ে কিন্তু তুলনামূলক অনেক রোগী কম, তো আমরা মনে করি যে আমাদের এই অভিযানের ফলেই এই উন্নতিটা হয়েছে এবং আমরা আবার সাইক্লিক অর্ডারে এইভাবে আমরা 10টা জোন শেষ করে আবার 1 নাম্বার থেকে আবার শুরু করব। আমাদের অভিযান রাউন্ড দ্য ইয়ার চলতে থাকবে, অর্থাৎ এই ডেঙ্গু যেন কোনো ক্রমেই ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি। পরবর্তীতে বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নগর কর্তৃপক্ষের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরের সিও বাজার এলাকায় এলপি গ্যাস স্টেশনের গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কে মেরামতের সময় বিস্ফোরণ ঘটেছে। এতে এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হন অন্তত 20 জন। এ সময় 20টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস সংরক্ষণ ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ না হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। রংপুর মহানগরের এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে লিকেজ ধরা পড়ে 1 সপ্তাহ আগে। এতে বন্ধ ছিল গ্যাস সরবরাহ। শনিবার দুপুরে মেরামত করতে যান 6 শ্রমিক। এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এ সময় পাম্পের কাউন্টার, বেশ কিছু যানবাহন, কয়েকটি দোকান এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাসের গ্লাসও ভেঙে পড়ে। আসে দেখতেছি যে এখানে ধুমার মতো উঠতেছে, তখন মনে করলাম যে গ্যাস পাম্প বিস্ফোরণ হয়েছে। গ্যাস পাম্প আসে দেখি যে অবস্থা বিশাল, মানে ছেড়ে অবস্থা, যা গাড়ি করে গ্লাসগুলো সব ভাঙে গেছে। আমরা এসে দেখলাম যে এই পিছনে গাড়ি, এই মানে রাস্তার কিছু গাড়ি মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অন্তত 20 জনকে উদ্ধার করে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান 1 জন। ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাঙ্কের লিকেজ মেরামতের সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ ঘটে। আসে ঘটনাস্থলে পৌঁছে দেখি আগুন, অগ্নিকাণ্ড নাই, তবে যে গ্যাসের ওদের যে ট্যাঙ্কার ছিল, যেটা এলপিজি ট্যাঙ্কারটা বিস্ফোরণ করেছে। বিস্ফোরণ করে আশেপাশে অনেক বাড়িঘরে জানলা দরজা এবং পাম্পেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বলছে, নিরাপত্তার ঘাটতির কারণে দুর্ঘটনা হতে পারে। ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। আসার পরে জানছি যে 1 জন নিহত হয়েছে আর কয়েকজন আহত হয়েছে। আমরা ব্যবস্থা করছি যে হাসপাতালে প্রেরণ করার জন্য। সেনাবাহিনী আসছে, আমরা এটা সবাই মিলে সরে দিচ্ছি, গাড়ির লিস্ট হচ্ছে। নিহত সেলিম রেজা গ্যাস স্টেশনটির লিকেজ মেরামতের জন্য গিয়েছিলেন। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি। এর আগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে 5টি ক্যাটাগরিতে 5 জনকে পুরস্কার দেন সেনাপ্রধান। বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়। শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম। এদিকে 3 দিনের এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।
great civil servants, great military officers, but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্মরণ সভার আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সেখানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনগণের রায়, জনগণের আস্থা এবং বিশ্বাস। আমি আমার বিভিন্ন বক্তব্যে বারবার একটি কথা বলি এবং সেটি হলো, দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। এই উপস্থিতিবৃন্দ, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি। আমি আমার বিভিন্ন বক্তব্যে বারবার একটি কথা বলি এবং সেটি হলো, দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না, টেকসই হবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি জনগণের প্রতি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি, আন্দোলনরত দলগুলোর প্রতি, সকলের প্রতি জানাই আহ্বান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরো স্বচ্ছ এবং সাহসী হয়। প্রিয় সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, এবার আমি দেশের শিক্ষার্থী এবং তরুণ তরুণীদের উদ্দেশ্যে সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আজকের তারুণ্যই আগামীর বাংলাদেশ। ছাত্র তরুণরা অবশ্যই রাজনীতি করবে, রাজনৈতিকভাবে সচেতন থাকবে। ছাত্র তরুণদের সাহসী অংশগ্রহণ ছাড়া বিশ্বের কোনো দেশেই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব বা গণ অভ্যুত্থান সফল হওয়ার উদাহরণ খুবই বিরল। বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এদিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য ও ভক্তরা। বাংলা সাহিত্যের এক অনন্য প্রাণপুরুষ হুমায়ুন আহমেদ প্রয়াণ দিবসে প্রিয় লেখককে শ্রদ্ধা জানাতে গাজীপুরের পিরুজালির নুহাশপল্লীতে ভিড় করেন ভক্তরা। শনিবার সকালে দুই পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। এ সময় তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে লেখকের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান তার স্ত্রী শাওন।
তিনি জানান, হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। হুমায়ুন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় ওনার খুব ইচ্ছা ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে। সেটা আমরা সম্প্রতি এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভক্তদের কাছে গল্পকার, পরিচালক, গীতিকার সব ক্ষেত্রেই হুমায়ুন আহমেদ ছিলেন অনন্য। তাই প্রিয় লেখককে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ভক্ত অনুরাগীরা বছরের এই দিনটিতে ছুটে আসেন নুহাশপল্লীতে। গতানুগতিক ধারার যে বই লেখক আছে বা সিনেমা আছে, নাটক, সেগুলো ব্যতিক্রম আমরা সবসময় পেয়েছি। একটা প্রজন্ম বা একটা শতাব্দীতে একজন করে আসে। আমি মনে করি যে হুমায়ুন আহমেদের জন্ম এবং মৃত্যুদিন এই জাতীয়ভাবে পালন হওয়া উচিত। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। 2012 সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি20 মিরপুরে সন্ধ্যা 6টায় শুরু হবে। 3 ম্যাচের এই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে সকালে। স্থানীয় একটি হোটেলে দুই অধিনায়ক লিটন দাস ও সালমান আগা সবার সামনে তুলে ধরেন ট্রফি। শ্রীলঙ্কা থেকে প্রথমবার টি20 সিরিজ জিতে ফেরা বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসী, অফ ফর্ম কাটিয়ে সিরিজ সেরা হয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ স্কোয়াড অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে বাবর রিজওয়ান পরবর্তী যুগে তারুণ্য নির্ভর দল পাকিস্তানের। বাংলাদেশের সামনে তাই ব্যাক টু ব্যাক সিরিজ জেতার দারুণ এক সুযোগ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।